মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে আমি দেখিনি, কিন্তু অভিজিৎ বাবুর বিরুদ্ধে এত হার্শলি সিদ্ধান্ত নিলেন কেন? মহিলাদের সংরক্ষণ করতে গিয়ে বা মহিলাদের মর্যাদা রক্ষা করতে গিয়ে অভিজিৎ বাবু মর্যাদা হানি করেছেন, সেটা কিন্তু আমার মনে হয় যে ইলেকশন কমিশন যথার্থ করেননি বলে আমি মনে করি। ভোটের দিন বিরোধী প্রার্থীদেরকে কার্যত তৃণমূল কংগ্রেস অবরোধ করে রাখছে, ইলেকশন কমিশন নির্বিকার। মানে আমার প্রশ্ন, সেন্ট্রাল ফোর্স এত কোটি কোটি টাকা দিয়ে এনে কি লাভ হচ্ছে? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করেছে নির্বাচন কমিশন, কিন্তু শোকজ লেটারে যে কথাগুলো নির্বাচন কমিশন লিখেছেন তা ওনার কাছে অত্যন্ত মানহানিকর মনে হয়েছে, তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নির্বাচন কমিশনের ভূমিকা পুরো নির্বাচন জুড়ে একাধিকবার প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। কতটা সক্রিয় এবং নিরপেক্ষভাবে কাজ করছেন নির্বাচন কমিশন, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একদিনের জন্য সেন্সর করেছে নির্বাচন কমিশন, এই সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখেন এবং ওভারঅল নির্বাচন কমিশনের যে ভূমিকা, যদি অভিজিৎ বাবুকে সেন্সর করা হয়, একাধিক শাসক দলের নেতারা যে কথাবার্তাগুলো বলেছেন সেইগুলো কি সমর্থনযোগ্য নির্বাচনের আঙিনায়, কিভাবে দেখেন? প্রথমত আমি বলবো, একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে বছরকে বছর ইলেকশন কমিশনের ভূমিকাকে সদার্থকভাবে করার প্রশ্নে আমরা ইতিবাচক কথা বলেছি। আমরা বারবার মনে করি যে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের প্রতি পূর্ণ সম্মান করা উচিত, এবং আমি ব্যক্তিগতভাবে ইলেকশন কমিশনের প্রতি শ্রদ্ধাশীল হয়েও যেটা আমি বলতে চাই, অভিজিৎ গাঙ্গুলির যে তাকে যে সেন্সর করার জন্য যে চিঠিটা দেওয়া হয়েছে, আমি মনে করি এটা ইনজাস্টিস হয়েছে। মানে অভিজিৎ গাঙ্গুলির প্রতি অন্যায় হয়েছে। অন্যায় এই কারণেই হয়েছে যে অভিজিৎ বাবু যেটা বলেছেন মানে সেটা কিন্তু আমি সমর্থন করছি না। মানে ধরো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, বা অভিযোগটা তুলেছিলেন যে বিজেপি 2000 টাকার বিনিময়ে ওই মহিলাদেরকে দিয়ে বলিয়েছে। অর্থাৎ সন্দেশখালীর মা বোনেরা যারা আন্দোলন করেছে, যারা কথা বলেছে সরকারের বিরুদ্ধে বা নানা রকম বক্তব্য রেখেছে, তাদের 2000 টাকার বিনিময়ে এই কাজটা তারা করেছে। এটা প্রকাশ্যে এসছে, আমরা জানি। অভিজিৎ বাবু সেটা বলতে গিয়ে যে ভাষা বলেছেন, আমি মনে করি সেটা না বললেই পারতেন, উচিত নয়, পরিষ্কার কথা, অধ্যাপক হিসাবে উচিত নয় মনে করি। কিন্তু এইরকম বক্তব্য তো পশ্চিমবাংলায় গত 40 দিন বা 50 দিনে অহরহ প্রচুর লোক বলেছে। মানে আমি তোমায় বলছি, ইলেকশন কমিশনের যে হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছিল, তারপরে হুমায়ুন কবিরকে কতটুকু সেন্সর করেছে বা কি ধরনের শব্দ ব্যবহার করে তাকে সেন্সর করা হয়েছে। যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় মানে তার জনসভাগুলোতে বলেন, এমনকি তিনি 2 শব্দের গালাগালি পর্যন্ত তার মুখ দিয়ে বেরিয়েছে। যদিও কখনো উড্র করেছেন, কখনো উড্র করেননি, এমনও ঘটনা আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে অভিজিৎ বাবুর ব্যাপারে, কিন্তু অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে ইলেকশন কমিশন কিন্তু খুব নির্দয় ছিল। এবং যে ভাষা, মানে দুটো লাইন, আমি মানে 25 বছর ধরে নির্বাচনী চর্চা করছি, আমি দুটো ল্যাঙ্গুয়েজ লাইন কোনোদিন ব্যবহার হতে পারে সেটা আমার কাছে বিস্ময়। একটা হলো যে উনার এই বক্তব্য মহিলাদের যে মানে মর্যাদা, সেটা মানে ভারতবর্ষের মহিলাদের মর্যাদা, সেইটা ক্ষয়িষ্ণু হবে, মানে ক্ষুণ্ণ হবে। আরেকটা হলো পশ্চিমবাংলার মতন রাজ্যে মহিলাদের মানে এই মানে বলা যায় অসম্মান করা কার্যত। মানে যে ল্যাঙ্গুয়েজ দুটো বলেছে সেটা কিন্তু আমি প্রায়, আমার কাছে খুব বিস্ময় আমার কাছে মনে হয়েছে। মানে আমি সত্যি বলতে কি, আমি ইউজ টু ছিলাম না এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার হতে পারে, এটা আমি কখনোই ভাবিনি। আরেকটা জিনিস হলো, অভিজিৎ বাবুর জায়গা থেকে যেটা সংবাদ মাধ্যম পেয়েছি, ওই অভিজিৎ বাবু বলছেন যে আমি ইলেকশন কমিশনকে জবাব দিয়েছি, দিয়ে বলেছিলাম এরপরেও যদি আমার সাথে কোনো মানে আপনারা যদি সন্তুষ্ট না হন, তাহলে দয়া করে আমার সাথে ভিডিও কলেও কথা বলে নিতে পারেন চূড়ান্ত রায় দেওয়ার আগে,
অথবা আমার যদি সাপ্লিমেন্টারি কোনো যদি স্টেটমেন্ট দিতে হয়, মানে আপনারা যদি খুশি না হন, যদি সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট দিতে হয়, আমি সেটা দিতে রাজি আছি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশন কেন অনলাইনে 5 মিনিট লাগে, অনলাইনে ওনার সাথে একটা ভিডিও কনফারেন্সিং করলেন না? প্রশ্নটা হলো যে কেন সাপ্লিমেন্টারি যে উনি আরো তথ্য দিতে চাইছিলেন, সাপ্লিমেন্টারি এভিডেন্স বা স্টেটমেন্ট করতে চাইছিলেন, সেই সুযোগটা কেন নেওয়া হলো না, নিয়ে তারপরে এই শাস্তি রাখতেন। এবং এটা কিন্তু আমার মনে হয়েছে যে খুব কঠিনতম একটা অবস্থান ইলেকশন কমিশন নিয়েছে, যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেই ভাষাটা ইলেকশন কমিশনেরই মর্যাদার জন্য কতটুকু যথার্থ আমি প্রশ্ন তুলতে চাই। কারণ ওই ভাষা নিয়ে আমার প্রশ্ন আছে। ধরো 24 ঘন্টা সেন্সার করেছে, আমি মনে করি ঠিক করেছে। যদি ইলেকশন কমিশন মনে করে যে কারো বক্তব্য মানে মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করেছে, ইলেকশন কমিশনের পূর্ণ এখতিয়ার আছে তাকে সেন্সার করা। বলে অভিজিৎ বাবু 24 ঘন্টা সেন্সার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, মানে করেছে ইলেকশন কমিশন, বেশ করেছে, কেন উনি বলবেন? কিন্তু মানে করতে গিয়ে ইলেকশন কমিশন দুটো মিস্টেক করেছেন আমার মতে। একটা মিস্টেক প্রসিডিউরাল মিস্টেক, আরেকটা মিস্টেক হলো যে মানে ওভার ডোজ যেটাকে বলি আমরা, বা ওভার স্টেটমেন্ট করা। ওভার স্টেটমেন্ট শব্দটাই হবে। ওভার স্টেটমেন্ট করতে গিয়ে কিন্তু একটা ডিফর্মেশন বা মানহানি করা হয়েছে উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলিকে। কেন আমি বলছি কথাটা? এক হলো যে সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট না নিয়ে বা ভিডিও কনফারেন্সিং এর আগেই উনাকে মানে শাস্তি দিয়ে দেওয়া, এইটা ন্যাচারাল জাস্টিসের এগেনস্টে। যেহেতু উনি আগে নিজের থেকেই বলে নিয়েছিলেন যে এরপরেও যদি আপনারা সন্তুষ্ট না হন, আমাকে আরেকবার দয়া করে সুযোগ দিন। সেই সুযোগটা না দিয়ে ইলেকশন কমিশন একতরফা ভাবে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, এবং যেভাবে উনার বিরুদ্ধে সেন্সার জারি করেছেন, সে তৃণমূলের একাধিক নেতা বা অনেক নেতাই এই ধরনের কথা বলেছে, এমনকি দিলীপ ঘোষ এই ধরনের কথা বলেছেন। সেই সময় তারা কিন্তু নিশ্চুপ ছিলেন। তা দিলীপ ঘোষ তো একাধিক মানে হুঙ্কারের কথা বলেছেন। কই, আমি তো দিলীপ ঘোষের বিরুদ্ধে দেখিনি এই ধরনের ব্যবস্থা নিতে ইলেকশন কমিশনকে। আমি মানে রাজ্যের তৃণমূলের একাধিক নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে আমি দেখিনি। হুমায়ুন কবির বেস্ট এক্সাম্পল। কিন্তু অভিজিৎ বাবুর বিরুদ্ধে এত হার্শলি সিদ্ধান্ত নিলেন কেন, এই প্রশ্নটা যেমন থাকবে, আবার একই সাথে এই প্রশ্নটা থাকবে তাকে কেন সুযোগ দিল না সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট করার, বা মানে অন্ততপক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্যটা শুনে বিচার করার। এবং থার্ড যেটা, সেটা হলো যে ভাষায় আক্রমণ মানে বলা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, ভাষাটা আপত্তিকর। ভাষাটা একজন যে কোনো হিউম্যান বিং এর বিয়ন্ড ডিগনিটি, মানে তুমি অপরাধী হলেও তুমি অপরাধীর মানে মানবাধিকার লঙ্ঘন করতে পারো না। মানে উনি যেভাবে মানে মানে মহিলাদের সংরক্ষণ করতে গিয়ে বা মহিলাদের মর্যাদা রক্ষা করতে গিয়ে অভিজিৎ বাবু মর্যাদা হানি করেছেন, সেটা কিন্তু আমার মনে হয় যে ইলেকশন কমিশন যথার্থ করেননি বলে আমি মনে করি। সেই কারণেই হয়তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টে একটা রিট পিটিশন করেছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই ধরনের রিট পিটিশন মানে মানে বলা যায় আনপ্রেসিডেন্টেড। মানে যে বিচারক, তার বিরুদ্ধেই মানে বিচার চাওয়া হয়েছে, বিচারকের বিরুদ্ধেই বিচার চাওয়া হয়েছে। এই ধরনের ঘটনা ইলেকশন চলাকালীন বিরলতম ঘটনা আমি মনে করি। এবং এই মানে এই ন্যায় বিচারটা চাওয়ার পিছনে কিন্তু লজিক এটাই যে ইলেকশন কমিশন মানে শাস্তি দিতে গিয়ে যে ভাষা প্রয়োগ করেছেন অভিজিৎ গাঙ্গুলি হিসাবে, সেটা বিয়ন্ড হিউম্যান ডিগনিটি, বিয়ন্ড মানে হিউম্যান মানে রাইট। এবং একই সাথে আমার মনে হয়েছে যে ডিসক্রিমিনেটরি ইন নেচার। ডিসক্রিমিনেটরি এই সেন্সে মানে বিভাজনমূলক। অর্থাৎ হুমায়ুন কবির বিরুদ্ধে আপনি ব্যবস্থা সেইভাবে নিলেন না, অথচ অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে নিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিলেন না, অথচ অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে নিলেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে আপনি নিলেন না, অথচ আপনি অভিজিৎ গাঙ্গুলির মধ্যে নিলেন। ফলে এটা ডিসক্রিমিনেটরি ইন নেচার। এবং এই ধরনের অভিজিৎ গাঙ্গুলিকে যদি মানে বুক করতে হয়, তাহলে আমি তো মনে করি নরেন্দ্র মোদীকে প্রথমে বুক করতে হয়। নরেন্দ্র মোদী যেভাবে ধর্মীয় ব্যবহার করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক এক সময় গোষ্ঠীগত সংঘর্ষের, আমি আর শব্দটা বললাম না, উনি জনসভায় যেভাবে বলেছেন 17 মানে এপ্রিলের রামনবমীর আগে
ধারাবাহিকভাবে বলে গেছেন, যেটা নিয়ে সংবাদ মাধ্যম সমালোচনা করেছে, ইলেকশন কমিশন কিন্তু একটা ব্যবস্থা নেয়নি। তার বিরুদ্ধে সিপিআইএম এর দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছিল যে তিনি কেন একটা ধর্মীয় জায়গা থেকে কথা বলছেন, কেন একটি শব্দ, একটি নির্দিষ্ট টার্ম কেন বারবার ব্যবহার করছেন, তাহলে কি তিনি গোষ্ঠীগত সমস্যা তৈরি করার জন্যই ব্যবহার করছেন? এই প্রশ্নগুলো সামনে রেখে কিন্তু সিপিআইএম দল মানে ইলেকশন কমিশনের কাছে গিয়েছিল, ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। ফলে ইলেকশন কমিশন মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে। তাদের মধ্যে ইকুয়ালিটির অভাব আছে, রাইট টু ইকুয়ালিটি যেটা, অর্থাৎ সবাই তোমার স্টেক হোল্ডার। অভিজিৎ গাঙ্গুলিও তোমার স্টেক হোল্ডার, মমতা বন্দ্যোপাধ্যায় তোমার স্টেক হোল্ডার, কিন্তু অন্য যারা আছেন দিলীপ ঘোষ তারাও স্টেক হোল্ডার, হুমায়ুন কবিরও আপনার স্টেক হোল্ডার। কিন্তু মানে এক একজনের প্রতি এক এক রকম অবস্থান নিয়েছে ইলেকশন কমিশন। সেই কারণে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে সেটা আমি মনে করি ডিসক্রিমিনেটরি, অর্থাৎ বিভেদমূলক। মানে আরো পরিষ্কার করে বলি, মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম অবস্থান ইলেকশন কমিশন নিয়েছে। ফলে ইলেকশন কমিশনের ভূমিকা অভিজিৎ গাঙ্গুলির মানে সেন্সারের প্রশ্নে বা মানে যে চিঠি ইলেকশন কমিশন দিয়েছে, যে শব্দ চয়ন করেছে, সেই প্রশ্নে কিন্তু আমি মনে করি ন্যায় বিচার মানে সঠিকভাবে হয়নি। এখানে মুখ্যমন্ত্রীর মুখে দুশব্দে কিছু গালাগালিও শোনা গেছিল, যেটা বিপ করে দেখাতে হয়েছে বিভিন্ন টেলিভিশন মিডিয়াকে। এটা কি সাংবিধানিক আপনি বলে মনে করেন? না না, একেবারেই নয়। আমি তো বলছি যে মানে ইলেকশন কমিশনের রোলটা কিন্তু আমি অভিজিৎ গাঙ্গুলির কোশ্চেনে একেবারেই সন্তুষ্ট নয়। প্রথমত অভিজিৎ গাঙ্গুলি যে বক্তব্যটা রেখেছেন ওনার রাখা উচিত হয়নি, পরিষ্কার আমি বলতে চাই। কিন্তু মানে অভিজিৎ গাঙ্গুলিকে শাস্তি দিচ্ছেন অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দিচ্ছেন না, অথচ আপনি দিলীপ ঘোষকে শাস্তি দিচ্ছেন না, বা হুমায়ুন কবিরকে যেভাবে শাস্তি দেওয়ার কথা ছিল দেননি। আমার প্রশ্ন, ইলেকশন কমিশনের এখানে পক্ষপাতমূলক একটা অবস্থান বা ডিসক্রিমিনেটরি রোল আমি অন্তত মানে অবজার্ভ করতে পারছি। এবং সেই কারণেই অভিজিৎ গাঙ্গুলি হয়তো কলকাতা হাইকোর্টের রিট পিটিশন জারি করে ইলেকশন কমিশনের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়েছেন, যে ইলেকশন কমিশন যে ভাষা প্রয়োগ করেছে তাকে শাস্তি দিতে গিয়ে, সেই বা যেভাবে অভিযুক্ত করা হয়েছে তাকে, সেই অভিযুক্ত করার এখতিয়ার ইলেকশন কমিশনের আছে কিনা একজন প্রার্থীর বিরুদ্ধে, বা বিয়ন্ড হিউম্যান রাইটস, বিয়ন্ড হিউম্যান ডিগনিটিতে ওই ধরনের চিঠির বয়ান দেওয়া যায় কিনা। আর একই সাথে অভিজিৎ গাঙ্গুলিকে কেন সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট করা হলো না, বা সাপ্লিমেন্টারি স্টেটমেন্টের অধিকার তিনি পেলেন না, বা ভিডিও কনফারেন্সিং এর যে আবেদন তিনি করেছিলেন সেটা কেন ইলেকশন কমিশন গ্রহণ করলো না, তার সাথে পূর্ণাঙ্গ কথা না বলে কেন একতরফা ভাবে সিদ্ধান্ত নিল, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নিল না, অথচ হুমায়ুন কবিরের বিরুদ্ধে নিল না, এটা বিস্ময়কর। হুমায়ুন কবিরের বিরুদ্ধে সামান্য সতর্কতা করে ছেড়ে দেওয়া আর অভিজিৎ বাবুর বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, আমার মনে হয়েছে সামহাও হুমায়ুন কবিরের জন্য আরো শাস্তি দরকার ছিল। কারণ একটা গোষ্ঠীগত জায়গা থেকে উনি কার্যত একটা সংঘর্ষের মূলক অবস্থান তৈরি করে ফেলেছিলেন তার বক্তব্যের মধ্য দিয়ে। কিন্তু সব মিলে আমার মনে হয়েছে ইলেকশন কমিশনের ভূমিকাটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির প্রতি ঠিক ছিল বলে আমার মনে হয়। এই পঞ্চম দফা নির্বাচন শেষ হয়েছে, একটা সংযুক্ত প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে, ওভারঅল ইলেকশন কমিশনের ভোট প্রক্রিয়া চালনা করা এবং আরো 2 দফা নিঃসন্দেহে আছে, এটাতে কি আপনি খুশি, বা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কিভাবে দেখেন ইলেকশন কমিশনের ভোট প্রক্রিয়া? দেখো, প্রথমত বলবো সংবিধানের 324 নম্বর ধারায় ইলেকশন কমিশনকে সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ নির্বাচনের নিয়ন্ত্রণ করা, নির্দেশ দেওয়া, তত্ত্বাবধান করা, অর্থাৎ এন্টার নির্বাচনের উপরে একমাত্র অথরিটি হলো ন্যাশনাল ইলেকশন কমিশন আন্ডার আর্টিকেল 324। ইলেকশন কমিশনের উপরে কেউ নেই। ওই যে রাজ্যপাল বলেছিলেন না যে আমি ভিজিলেন্স ইলেকশন কমিশনার, এটা রাজ্যপাল অন্যায় করেছিলেন। রাজ্যপালের কোনো সাংবিধানিক এখতিয়ারই নেই যে নির্বাচনের কোনো রকম হস্তক্ষেপ করার, কারোই এখতিয়ার নেই। কিন্তু সেই ইলেকশন কমিশনের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি বলতে পারি, মানে সারা দেশের ক্ষেত্রে ইলেকশন কমিশন প্রথমত যারা শক্তিশালী ব্যক্তি, যেমন নরেন্দ্র মোদী, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, এই শক্তিশালী ব্যক্তিদের বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদী যখন মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে হিন্দু মুসলমানের রাজনীতি করেছেন, সেখানে যেমন ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রামনবমীর আগে ধারাবাহিকভাবে একটা গোষ্ঠীর দিকে তাকিয়ে বা গোষ্ঠীগত সংঘর্ষের কথা বলে যেভাবে উত্তেজনা ছড়িয়েছিলেন, বা তিনি বিভিন্ন সময় যেভাবে কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত শক্তিশালী যে তার বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে পারেননি। ফলে শক্তিশালী ব্যক্তিদের বিরুদ্ধে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেটের পরেও ইলেকশন কমিশন যে ব্যবস্থা নিতে পারেনি, আমার মনে হয় সেটা সারা ভারতবর্ষে যারা আমরা আলোচক সমালোচক তা আমাদের সবাই একমত।
দ্বিতীয় যে বিষয়টা, যে সেটা হলো ইলেকশন কমিশন পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আসি, তাহলে বলবো যে নির্বাচনের নিয়ন্ত্রণ সামান্যতম তাদের নেই। নির্বাচনের নিয়ন্ত্রণ নেই এই কারণে, ধরো ভারতবর্ষের অন্য কোথাও মার্ডার হয়নি, পশ্চিমবাংলাতে গতকালও একজন মার্ডার হয়ে গেল, নন্দীগ্রামের একজন মহিলা বিজেপি কর্মী মার্ডার হয়ে গেল। ইলেকশনের যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, তুমি বলো 700-750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে, আমাদের করদাতাদের টাকায় বিপুল খরচ হচ্ছে বাহিনী রাখার জন্য, অথচ একের পর এক মৃত্যুর মুখে মানুষ পড়ছে, একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে, বিরোধীরা ঠিক মতন প্রচারে নামতে পারছে না। সৃজনের মিছিলে ঝামেলা হচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, কলকাতার বুকে সৃজনের মিছিলে যেভাবে ঝামেলা হলো, আমি দীপশিতার মিছিলেও দেখেছি ঝামেলা হতে। অর্থাৎ শাসক দল সব জায়গায়, তৃণমূল কংগ্রেস বিরোধীদেরকে বাধা দিচ্ছে। আজকেও বিজেপির বহু জায়গায় বিজেপি কর্মীরা মারধর খাচ্ছে, ইলেকশন কমিশনার জগন্নাথের মতন বসে থাকছে। ইলেকশন কমিশনের একটা তো দায়, মানে ইলেকশন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার প্রশ্নে, অথচ কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে, করদাতাদের বিপুল টাকা খরচা হচ্ছে, অথচ রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে প্রচারে বেরোলে বাধা পাচ্ছে। কেন বাধা পাবে? কলকাতার বুকে, আমার প্রশ্ন হচ্ছে, কলকাতার বুকে যদি কর্মী সমর্থকরা মার খায়, তাপসরা যে কতবার বাধাপ্রাপ্ত হলো তার প্রচারের কাজে। দিনের পর দিন আমরা দেখেছি এই মানে নিকটবর্তী অঞ্চলগুলোতে, শহর অঞ্চল, গ্রাম তো দূরের কথা, সেখানে বিরোধীরা প্রচারে গেলে বাধা পাচ্ছে। আর ভোটের দিন বিরোধী প্রার্থীদেরকে কার্যত তৃণমূল কংগ্রেস অবরোধ করে রাখছে, ইলেকশন কমিশন নির্বিকার। মানে আমার প্রশ্ন, সেন্ট্রাল ফোর্স এত কোটি কোটি টাকা দিয়ে এনে কি লাভ হচ্ছে? ইলেকশন কমিশনের এই ব্যর্থতার পেছনে 3-4টে কারণ আছে। যাদেরকে মানে এবছর অবজারভার হিসাবে পাঠিয়েছে তারা অকর্মণ্য, তারা অকর্মণ্য অবজারভার, পুলিশ অবজারভার বা সাধারণ অবজারভার, তাদের যে নিয়ন্ত্রণ থাকার কথা এলাকাতে, সেই নিয়ন্ত্রণ নেই। তারা রাজ্য পুলিশকে যে পরিকল্পনা মাফিক পরিচালনা করার কথা, প্রয়োজনে চাপ দেওয়ার কথা, সেটা কিন্তু অবজারভার না সেন্ট্রাল অবজারভারের, সাধারণ অবজারভারের মধ্যে আমি দেখতে পাচ্ছি, না পুলিশ অবজারভারের মধ্যে দেখতে পাচ্ছি। দ্বিতীয়, শুধুমাত্র বুথ পাহারা ছাড়া, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স সত্যি এবার ভালো রোল প্লে করছে, কিন্তু বুথের বাইরে যেগুলোকে আমরা কমান্ড এরিয়া বলি, ক্যাচমেন্ট এরিয়া বলি, যেখান থেকে গ্রাম থেকে ভোটাররা আসেন, পাড়া থেকে ভোটাররা আসেন, সেই জায়গায় দেখা যাচ্ছে ভোটারদের সকালবেলা থেকে আটকে দেওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি বহু জায়গায়। আমরা তো মুর্শিদাবাদ ইলেকশনে দেখেছি যে ভোটারদেরকে আটকে দিচ্ছে প্রার্থী মোহাম্মদ সেলিম গিয়ে মানে ভোটারদেরকে গ্রাম থেকে বের করছে। আমরা তো দেখেছি যে কিভাবে ভুয়ো ইলেকশন এজেন্ট ঢুকে যাচ্ছে বুথের মধ্যে। তাহলে আমার প্রশ্ন, ইলেকশন কমিশন কোথায় থাকছে? এবং এই যে মার্ডার গুলো হয়ে যাচ্ছে, এই যে বিরোধী দলের নেতারা প্রচারে বেরোলে তাদের উপর তারা আক্রান্ত হয়ে যাচ্ছেন, এই কেশপুর বিশেষ করে আমি বলবো, কেশপুরে যেভাবে বিরোধী দলের নেতাদেরকে আক্রমণের শিকার হতে হচ্ছে। পরশুদিনও বিজেপির একটা কর্মসূচি ছিল, বিরোধী দলের নেতা সেখানে বক্তৃতা করার কথা ছিল, গেছিলেন বটে, কিন্তু মানুষকে বাড়ির থেকে বেরোতে দেয়নি শাসক দল, বহু জায়গায় গ্রামে গঞ্জে অবরোধ করে রেখে দিয়েছিল। কিন্তু ইলেকশন কমিশন কোথায়? তার সেন্ট্রাল ফোর্স কোথায়? এই সময় যদি বিরোধীরা স্বাধীনভাবে প্রচার করতে না পারে, তার দায়টা ইলেকশন কমিশনের নয় কি? ইলেকশন কমিশন কি করে অস্বীকার করে যে নির্বাচনী প্রচারে যারা বাধা পাচ্ছেন তার দায়টা তার নয়? ইলেকশন কমিশন পুরোপুরি দায়বদ্ধ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। কিন্তু যেটা ঘটছে সেটা কিন্তু আমার কাছে আতঙ্কের মনে হচ্ছে, যে যত আমরা উত্তর থেকে দক্ষিণে আসছি ততই দেখা যাচ্ছে রাজনৈতিক হানাহানি, রাজনীতির সন্ত্রাসের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে। আর ইলেকশন কমিশন কিন্তু মানে হাত জোর করে বসে থাকছে, তারা কান এবং চোখকে বন্ধ করে বসে থাকছে। মানে রাজ্য পুলিশের দাপাদাপি সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। যে ইলেকশন চলাকালীন ইলেকশন কমিশনকে কনফিডেন্সে না নিয়ে যেভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে গিয়ে হানা দিচ্ছে রাজ্য পুলিশ, যেভাবে রাতের অন্ধকারে হিরণ চ্যাটার্জি মানে ঘাটালের মানে অন্যতম প্রার্থী, কড়া প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেসের সাথে যিনি আছেন, যদি মানে কেশপুরে যদি বড় ধরনের ভোট লুট না হয় তাহলে হিরণ চ্যাটার্জির জয়ের সম্ভাবনা প্রবল। তাহলে সেই হিরণ চ্যাটার্জির আত্মসহায়কের উপরে হামলা হয়ে গেল। আমরা দেখলাম বিরোধী দলের নেতার যে অফিস, কোলাঘাটের অফিস, সেখানে পুলিশ চলে আসলো। কি কারণে চলে আসলো? কোন রকমের
মানে ওয়ারেন্ট ছাড়াই, কোনো রকমের মানে আদালতের নির্দেশ ছাড়াই, কোনো রকমের কাগজপত্র ছাড়াই একের পর এক বিজেপি নেতাদের বাড়িতে গিয়ে হানা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে স্টেট ইলেকশন কমিশন তার ভূমিকাটা কোথায়? বিরোধীরা যখন আক্রান্ত হচ্ছে রাজ্য পুলিশের দ্বারা, বা রাজ্য মানে বিরোধীরা অভিযোগ করছে যে রাজ্য পুলিশের দ্বারা হেনস্থা তারা হচ্ছেন, তখন ইলেকশন কমিশন কেন ছোট জগন্নাথ হয়ে বসে যাচ্ছেন? ফলে ইলেকশন কমিশনের রোলটা কিন্তু চিন্তার। এবং একই সাথে তোমায় বলতে চাই যে আগামী যে দুটো ফেজ, অর্থাৎ শনিবার দিন আছে ষষ্ঠ ফেজ এবং তারপরে 1 তারিখে আছে 7ম ফেজ, দাঁত নখ বের করে যদি শাসক দল ঝাঁপিয়ে পড়ে আমি অবাক হব না। সেখানে ইলেকশন কমিশনের ভূমিকা যদি নীরব দর্শক থাকে, তাহলে ইতিমধ্যেই গতকাল যে রাতেবেলা নন্দীগ্রামে মার্ডারের ঘটনা ঘটলো, একজন মহিলার মৃত্যু ঘটে গেল, রাজনৈতিক হিংসা দেখতে পাচ্ছি। এই রাজনৈতিক হিংসা কিন্তু পঞ্চায়েত নির্বাচনের লেভেলে চলে গেলে তার দায়টা কিন্তু ইলেকশন কমিশনকেই নিতে হবে। অবশ্যই মহিলাদের নিয়ে মন্তব্য করার জন্য অভিজিৎ গাঙ্গুলকে সেন্সার করা হয়, কিন্তু কেউ গায়ের রং তেলে প্রশ্ন যদি করে, বিয়ে করেননি কেন প্রার্থী প্রশ্ন করছেন, তা সত্ত্বেও ইলেকশন কমিশন নীরব দর্শক। একাধিক ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেন এবং যে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, সেই প্রশ্নের উত্তর কোথা দিয়ে পাওয়া যাবে তা অন্তত আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।